গল্পের শুরুতে আমরা দেখি একটি মিলিটারি এয়ারক্রাফট যার ভেতরে তুর্কি স্পেশাল ফোর্স একটি মিশনে যাচ্ছে। এই মিশনটা কি সেটা কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে পারবেন। অন্যদিকে আমরা দেখি একজন তুর্কি সাংবাদিক কিয়ারা, যে সীমান্ত এলাকায় সাংবাদিকতা করতে গিয়ে কিছু আইএসআইএস টাইপ সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে পড়েছে। এখন এই নিষ্ঠুর লোকগুলো তার গলা কাটতে চলেছে, কিন্তু তার আগে তারা কিয়ারার হাতে একটি কাগজ ধরিয়ে দেয় এবং বলে তাতে লেখা কথাগুলো পড়তে। সেখানে তুরস্ক দেশের বিরুদ্ধে খুব বাজে কথা লেখা ছিল। কিন্তু বন্ধুরা, কিয়ারা তাদের একটি কথাও শোনে না। সে প্রতিবাদ করে বলে, তোমরা আমাকে মেরে ফেললেও আমি এই কাগজ পড়ব না। আমার জায়গায় অন্য কোনো তুর্কি নাগরিক থাকলেও সে একই কাজ করত। এটা শুনে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং বেচারিকে লাথি মেরে আহত করে। কিন্তু বন্ধুরা, বলা হয় না, যখন পৃথিবীতে অধর্ম বাড়ে তখন ঈশ্বর কোনো না কোনো রূপে এসে হাজির হন। ঠিক তখনই আমরা দেখি সেখান দিয়ে ঠেলাগাড়ি নিয়ে দুজন লোক যাচ্ছে, যারা আসলে আর কেউ নয়, সেই স্পেশাল এলিট ফোর্স যাদের সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। তাদেরই পাঠানো হয়েছে এই মেয়েটিকে উদ্ধার করতে। এরপর আমরা তাদের কমান্ডারকে দেখি, যিনি হাতের ইশারায় স্নাইপারদের টার্গেট সেট করতে এবং ফাইনাল শটের জন্য প্রস্তুত হতে বলেন। ঠিক সেই মুহূর্তে যখন সন্ত্রাসী কিয়ারার গলা কাটতে যাচ্ছে, তখনই সব ঈশ্বর তাদের আসল রূপে সামনে আসে এবং প্রথম নিখুঁত স্নাইপার শটে সন্ত্রাসীর কাজ শেষ হয়ে যায়। বাকি সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগেই সব সৈন্য একসাথে গুলি চালাতে শুরু করে এবং একে একে সবাইকে শেষ করে দেয়। কিছু সেকেন্ডের মধ্যেই সব সন্ত্রাসী মারা যায় এবং অবশেষে সৈন্যরা কিয়ারাকে নিরাপদে উদ্ধার করে। কিন্তু কি তাদের মিশন এখানেই শেষ? একদমই না। আসলে এই এলিট ফোর্সের আসল কাজ হল কিয়ারাকে নিরাপদে তুরস্কে পৌঁছে দেওয়া, কারণ তারা অন্য দেশের এলাকায় গোপন অপারেশন চালাচ্ছে। তাই এই মিশন অত্যন্ত কনফিডেন্সিয়াল। আর তারা যে জায়গায় আছে সেটা এখনও বিপদমুক্ত নয়। চারদিকে আইএসআইএস ছড়িয়ে আছে, তাই প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। এই পুরো যাত্রাই আমরা আজকের ভিডিওতে দেখতে যাচ্ছি। চলুন আবার দৃশ্যে ফিরে যাই। টিমের ক্যাপ্টেন বলে, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে পাহাড়ের ওপারে যেতে হবে, আমাদের লোকেশন প্রকাশ হয়ে গেছে। তখন কিয়ারা জানায় যে তার সঙ্গে আরও কিছু বন্ধু এসেছিল যাদের দ্রুত খুঁজে বের করা জরুরি, না হলে ওই দানবগুলো তাদেরও মেরে ফেলবে। টিমের একজন সদস্য বলে, আমাদের কাছে এই কাজের কোনো অথরিটি নেই, আমাদের শুধু তোমাকে উদ্ধার করার জন্য পাঠানো হয়েছে। এটা শুনে কিয়ারা রেগে বলে, যাও তোমরা, আমি নিজেই তাদের খুঁজে নেব। কিন্তু কমান্ডার তাকে থামিয়ে বলেন, আমি অন্য দেশের নাগরিকদের জন্য আমার সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। আবেগ বন্ধ করো এবং দ্রুত আমাদের সঙ্গে চলো, শত্রু যে কোনো সময় চলে আসতে পারে। ক্যাপ্টেন সবাইকে বলে, আজ আমাদের 10 কিলোমিটার এগোতে হবে, সব সময় সতর্ক থাকবে আর কিয়ারার ওপর নজর রাখবে যেন পালিয়ে না যায়। তারপর সৈন্যরা কিয়ারাকে ভেস্ট ও হেলমেট পরিয়ে দ্রুত রওনা হয়। চারপাশে সতর্ক দৃষ্টি রেখে তারা সারিবদ্ধভাবে এগোতে থাকে। দলকে নেতৃত্ব দিচ্ছে সুবাহ আর বাখার। বন্ধুরা, এদের সম্পর্কে একটু জানা জরুরি। ছোটবেলায় এক সন্ত্রাসী হামলায় তাদের পরিবার মারা যায়। তারপর থেকে দুই ভাই একসঙ্গে আছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো তাদের শরীরে বড় সমস্যা রয়েছে। বাখরের একটি পা নেই, সে প্রস্থেটিক পা লাগিয়েছে। অন্যদিকে সুবাহের কাঁধের হাড় ভাঙা। পরিবার হারানোর পর থেকেই তারা দেশের জন্য কিছু করতে চেয়েছিল, যাতে আর কোনো পরিবারের সঙ্গে এমন ঘটনা না ঘটে। এই কারণেই তারা টানা 9 বছর প্রশিক্ষণ নিয়েছে, এই আশায় যে একদিন তারা নির্বাচিত হবে। কিন্তু প্রতিবার ইন্টারভিউতে তাদের বলা হয়, তোমরা স্পেশাল ফোর্সের জন্য অনফিট, এখানে পুরো শরীরের ফিট থাকা জরুরি, তোমরা বৃথাই চেষ্টা করছো। কিন্তু বন্ধুরা, বলা হয় না, যদি মানুষের মধ্যে জেদ আর পাগলামি থাকে আর সে লক্ষ্য অর্জনের জন্য লেগে থাকে, তাহলে কোনো না কোনো পথ বেরিয়ে আসে। আর একদিন তাদের জন্য সেই পথ খুলে যায়। ইন্টারভিউ চলাকালীন বাইরে থেকে কর্নেল ভাসেল তাদের কথা শুনে ফেলেন। তিনি অফিসারকে বলেন, তোমার কথা বলার কোনো শিষ্টাচার নেই, এখান থেকে বেরিয়ে যাও, এবার আমি ইন্টারভিউ নেব। এরপর কমান্ডার ভাসল তাদের বলেন, আমি অনেক দিন ধরে তোমাদের এখানে আসতে দেখছি, তোমাদের দুজনের মধ্যেই জোশ আছে, এটা ভালো কথা। আমি তোমাদের 1 মাস সময় দিচ্ছি। আগামী 1 মাসেই ট্রেনিংয়ের সময় তোমাদের নরক দেখানো হবে। আমি দেখব না তোমার পা ভাঙা নাকি কাঁধ ভাঙা। যদি এই নরকের মতো ট্রেনিং পাশ করতে পারো, তাহলে তোমাদের সিলেকশন আমি নিজে অ্যাসাইন করব। পরদিন সকালে সিলেকশনের সময় কমান্ডার সব সৈনিককে পরিষ্কার ভাষায় বলে দেয়, তোমরা যদি এখানে নাম শহরত বা কিছু প্রমাণ করার জন্য এসে থাকো, তাহলে এই জায়গা তোমাদের জন্য নয়। এখানে এসব কিছুই পাওয়া যাবে না।
তুর্কি নাগরিকদের নিরাপত্তাই আমাদের একমাত্র কর্ম আর ধর্ম। আর হ্যাঁ, এখান থেকে তোমরা তখনই বের হতে পারবে যখন তোমরা শেষ নিঃশ্বাস গুনছ। তোমাদের সামনে পিছনে শুধু তোমাদের সৈনিক বন্ধুরা থাকবে। একসাথে মরবে, একসাথে বাঁচবে। যদি একজন মরে তাহলে 1000 জন আবার জন্ম নেবে। কমান্ডারের এমন রোমহর্ষক কথা শুনে আমারও ঠিক একই অবস্থা হয়েছিল যেমনটা এখন আপনাদের হচ্ছে। এর মধ্যেই কমান্ডার 200 জন সৈনিকের মধ্যে থেকে 20 জনকে সিলেক্ট করেন, যার মধ্যে 2 জন ছিল শোভা আর বাকির। এরপর আমরা তাদের ট্রেনিংয়ে দেখি, যেখানে ট্রেনার ছিল ভীষণ কঠোর। সে সরাসরি বাকিরকে তুলে বলে, তোমাকে 1 মিনিটের মধ্যে ওই জঙ্গলে দৌড়ে গিয়ে ফিরে আসতে হবে। আমি দেখব না তোমার পা খারাপ নাকি অন্য কিছু। যদি 1 মিনিটের মধ্যে ফিরে না আসো তাহলে এখনই বাড়ি পাঠিয়ে দেব। বাকির দৌড়াতে শুরু করে এবং নিজের পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু তবুও সে খুব দ্রুত এগোতে পারছিল না। তখন ট্রেনার বলে, যদি তুমি 30 সেকেন্ডের মধ্যে এখানে না পৌঁছাও তাহলে তোমার সাথে তোমার বন্ধুকেও বের করে দেওয়া হবে। এটা শুনেই বাকির তার ব্যথা ভুলে যায় এবং পুরো প্রাণ দিয়ে দৌড়ায়। শেষ পর্যন্ত 30 সেকেন্ডের মধ্যেই ফিরে আসে। আর বন্ধুরা, এটা তো শুধু শুরু ছিল। পরের ট্রেনিংয়ে ট্রেনার তাদের পানিতে কিছু স্পঞ্জ ধরিয়ে দেয় এবং বলে, যদি সকাল পর্যন্ত তোমাদের স্পঞ্জ সামান্যও ভিজে যায় তাহলে তোমাদের বের করে দেওয়া হবে। এভাবে একের পর এক কঠিন থেকে কঠিনতর ট্রেনিং দেওয়া হয়, উঁচু থেকে লাফানো থেকে শুরু করে 30 ডিগ্রি টর্চার পর্যন্ত। আসলে এই টর্চার ট্রেনিংয়ের জন্য সব সৈনিককে একটি করে চিরকুট দেওয়া হয়, যেখানে প্রত্যেকের আলাদা কোড নেম লেখা থাকে। যদি সৈনিকরা নিজের আসল নাম বলে দেয় তাহলে কমান্ডার তাদের রাতে মদের পার্টি দেবে, আর যদি কোড নেম না বলে তাহলে তাদের উপর সব রকমের টর্চার চালানো হবে। যেখানে সবাই হার মানতে শুরু করেছিল, সুভা হার মানতে প্রস্তুত ছিল না। সে 10 মিনিটেরও বেশি সময় ধরে এই টর্চার সহ্য করে। কর্নেল ভ্যাসেল এসব দেখে অবাক হয়ে যায় এবং ঠিক করে যে তাদের টিমে একটা ডায়মন্ড পাওয়া গেছে। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা বুঝতেই পেরেছেন যে মিশনে পাঠানোর আগে তাদের কতটা কঠিন ট্রেনিং দেওয়া হয়েছে। এখন আমরা মূল দৃশ্যে ফিরে আসি। পাহাড় পার হওয়ার সময় তারা কিছু শিশু আর বৃদ্ধদের লাশ দেখতে পায়, যাদের কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। কমান্ডার সেখানে পৌঁছে সুভা বলে, স্যার, ওরা নিষ্পাপ শিশুদেরও ছাড়েনি। কিয়ারা শিশুদের লাশ দেখে কমান্ডারকে বলে, স্যার, কারো জীবন নেওয়া কি এত সহজ? এই নিষ্পাপ শিশুদের কি দোষ ছিল? শুধু এটাই যে তারা হিন্দু ছিল বা অন্য দেশের ছিল? আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবে না। কমান্ডার বলে, আমাদের এখন চলে যাওয়া উচিত। এটা শুনে কিয়ারা বলে, এরা তো আপনার কেউ নয়, তাই আপনার কি বা যাবে আসে? যদি এরা আপনার পরিবার হতো তাহলে বুঝতেন। ঠিক তখনই কমান্ডার দূরে কিছু নড়াচড়া দেখতে পায়। স্কোপ দিয়ে দেখে বুঝতে পারে কিছু সন্ত্রাসী গাড়ি নিয়ে তাদের দিকে আসছে। কমান্ডার সঙ্গে সঙ্গে সবাইকে লুকিয়ে পজিশন নিতে বলে। আসলে এই সন্ত্রাসীরা ওই শিশুদের লাশ চেক করতে এসেছিল, কেউ ভুল করে বেঁচে গেছে কিনা দেখতে। তাদের মনোযোগ ঘোরাতে কমান্ডার আগেই ঝোপে একটা রেডিও রেখে দিয়েছিল এবং অন্যদিকে 3টে ট্যাঙ্কার বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল। কমান্ডার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে ফায়ারের নির্দেশ দেয়। ট্যাঙ্কার একের পর এক শট মারতে শুরু করে, কিন্তু সন্ত্রাসীরা রেডিও শুনতেই ব্যস্ত ছিল। তারপর বন্ধুরা, 1 সেকেন্ডেই সব শেষ। তাদের মধ্যে 2 জন বেঁচে ছিল। একজন গাড়িতে বসে মেশিনগান চালাচ্ছিল, কিন্তু আমাদের স্নাইপার আরিফ 1 শটেই তাকে উড়িয়ে দেয়। আর অন্যজন গাড়ি থেকে নেমে পালাচ্ছিল, আরিফ তাকেও শেষ করে দেয়। এরপর কমান্ডার বলে, ওরা পশ্চিম দিক থেকে এসেছে, মানে পশ্চিমেও নিশ্চয়ই কিছু কাণ্ড করেছে। ঠিক তখনই বেস থেকে তাদের জানানো হয় যে উত্তর দিক থেকে প্রায় 2000 জিহাদি সীমান্ত বন্ধ করার জন্য রওনা হয়ে গেছে। তোমাদের সবাইকে দ্রুত সীমান্ত পেরিয়ে নিজের দেশে প্রবেশ করতে হবে। এই কথা শুনেই সবাই তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে এবং রাত হতে হতে একটি লোকেশনে পৌঁছে যায়। সেখানে কিছু সন্ত্রাসী একটি ভিলায় বোমা সেট করছিল, ভিলাটি উড়িয়ে দেওয়ার জন্য। তখনই সব সৈনিক তাদের থামানোর প্রস্তুতি নেয় এবং বন্দুকে সাইলেন্সার লাগিয়ে একে একে তাদের গুলি করে শেষ করতে শুরু করে। বাইরের এলাকা ক্লিয়ার করার পর সৈনিকরা ভেতরে প্রবেশ করে এবং দ্রুত বোমা নিষ্ক্রিয় করার কাজে লেগে যায়। কিন্তু ঠিক তখনই এক সন্ত্রাসী আশেবের ওপর হামলা করে, তবে আশাব ভাই কোনোভাবে তাকে সামলে নেয়। অন্যদিকে শুভ বোমা নিষ্ক্রিয় করতে যাচ্ছিল, ঠিক তখনই আরেক সন্ত্রাসী এসে তাকে বোমা থেকে দূরে সরে যেতে বলে, কিন্তু আশাব ভাই পেছন থেকে তাকে ধরে ফেলে এবং সেই সুযোগে শুভ বোমাটি নিষ্ক্রিয় করে দেয়। পরদিন আমরা দেখি শুভ কিয়ারাকে পিস্তল চালানো শেখাচ্ছে। তখন কিয়ারা জিজ্ঞেস করে, একজন মানুষকে মারার পর কেমন লাগে, মজা আসে কি? শুভ বলে, না, কাউকে মারার পর আমাদের মনে একটা দাগ থেকে যায়, যা কখনো মুছে যায় না।
এরপর কিছু দূর এগোতেই তারা আরও এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেখানে সন্ত্রাসীরা একটি মেয়েকে বন্দি করে রেখেছে। এক সন্ত্রাসী তাকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য পেট্রোল ছিটাচ্ছিল। এটা দেখে কমান্ডার কিছু সৈনিককে নিয়ে ঝোপঝাড়ের আড়াল দিয়ে সামনে এগোতে থাকে এবং স্নাইপারকে আদেশ দেয়, লাইটার ছোড়ার আগেই ওই শালার মাথা উড়ে যেতে হবে। ঠিক তখনই আরিফ ভাই হেডশট করে তাকে শেষ করে দেয়। অন্যদিকে ঝোপ থেকে সৈনিকরাও বাকি সন্ত্রাসীদের গুলি করতে শুরু করে এবং কিছুক্ষণের জন্য সেখানে ভয়াবহ গোলাগুলি শুরু হয়ে যায়। ওপর থেকে আরিফ ভাই স্নাইপার দিয়ে কাভার দিচ্ছিলেন। সব সন্ত্রাসীকে তারা প্রায় শেষ করে ফেলছিল, কিন্তু হঠাৎ এক সৈনিক কোথা থেকে আসা গুলিতে আহত হয়। তখন দেখা যায় পাহাড়ের ওপর থেকে শত্রুপক্ষের এক স্নাইপার তাদের কাভার দিচ্ছে। সে আরিফ ভাইকে মারার জন্য শট নিতে যাচ্ছিল, কিন্তু কোনো মতে দুজনেই বেঁচে যায়। তবে এবার আরিফ ভাই তাকে ছাড়েনি। সে দ্রুত পজিশন নিয়ে এক শটে তাকে নরকে পাঠিয়ে দেয়। এরপর কমান্ডার সেই মেয়েটিকেও উদ্ধার করে। মেয়েটি কমান্ডারকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে বলে, এই দানবদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমি প্রতিদিন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আমিন। কমান্ডারও ভীষণ আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ তারও একটি মেয়ে ছিল যে তাকে এভাবেই জড়িয়ে ধরত এবং আমিন আমিন বলতো। কিন্তু এখন সে আর এই দুনিয়ায় নেই। যাই হোক, এরপর তারা একটি রুশ সেনাকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে। সে বলে, আমরাও আপনাদের মতো নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু এই অপারেশনে আমার সব সাথী মারা গেছে। কমান্ডার তার ব্যথা কমাতে তাকে মরফিন দেয়। কমান্ডার জিজ্ঞেস করে, কতজন ছিল ভাই? রুশ সেনা বলে, প্রায় 2000। এটা শুনে কমান্ডারের মাথা ঘুরে যায়। সে বুঝে যায় যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে তাদের অবস্থাও একই হবে। কমান্ডার তাকে আরও মরফিন দিতে চায়, কিন্তু সৈনিক বলে, এগুলো আমার জন্য শেষ করবেন না ভাই, পরে আপনার দরকার হবে। আমার আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এই শরীর নিয়ে আর বাঁচতে চাই না। আমাকে গুলি করে মুক্ত করে দিন। কমান্ডার তাকে কষ্টে দেখে তাকে মুক্ত করে দেয়। অন্যদিকে কিয়ারা মেয়েটির কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বলে না। পরে মেয়েটি তাদের নিজের গ্রামে নিয়ে যায়। সৈনিকরা পুরো গ্রাম তল্লাশি করে এলাকাটি নিরাপদ করে, কিন্তু সেখানে কোনো সন্ত্রাসীকে পায় না, শুধু সাধারণ মানুষ বাস করে। মেয়েটি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। এটা দেখে সৈনিকদেরও তাদের পরিবার মনে পড়ে যায়। এক বৃদ্ধ কমান্ডারকে বলে, আমাদের শিশুদের বাঁচানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তিনি আরও বলেন, গ্রামে শুধু একজন সৈনিক বেঁচে আছে, বুরহান। যুদ্ধের সময় তার একটি পা চলে গেছে। বুরহান তাদের বাড়িতে নিয়ে যায়। খাওয়া দাওয়ার পর সবাই সিদ্ধান্ত নেয় এক রাত সেখানে বিশ্রাম নেবে। কিন্তু ঠিক তখনই বেস থেকে খবর আসে, যে গ্রামে তারা আছে সেখানে আগামীকাল 1000 ইরাকি সন্ত্রাসী হামলা করবে এবং পুরো এলাকা দখল করবে। তাদের নির্দেশ দেওয়া হয়, যুদ্ধ করতে যাবেন না, মিশনে ফোকাস করুন এবং কিয়ারাকে নিরাপদে দেশে নিয়ে আসুন। আগামীকাল সকালে হেলিকপ্টার পাঠানো হবে। এই কথা শুনে কমান্ডার দ্বিধায় পড়ে যায়। সে ভাবে, যে গ্রাম আজ আশ্রয় দিল কাল সেটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে বেশি ভাবতে পারে না এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ 7 জন সৈনিক কখনোই 1000 সন্ত্রাসীর বিরুদ্ধে লড়তে পারবে না, এটা অসম্ভব। তখন কিয়ারা বলে, কাল সকালে সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলবে, আমাদের তাদের বাঁচানো উচিত। আর আপনি পালানোর প্রস্তুতি নিচ্ছেন, এটা কোন মিলিটারি ট্রেনিংয়ে শেখানো হয়? কমান্ডার বলে, এই মানুষগুলোকে বাঁচানো আমার মিশন নয়, আমাকেও তো উপরে উত্তর দিতে হয়। কাল সকালে আমাদের নিতে হেলিকপ্টার আসছে, তাই মুখ বন্ধ করো আর এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন কিয়ারা বলে, ঠিক আছে স্যার, যদি আপনি এই নিরীহ মানুষগুলোকে এভাবেই ফেলে রেখে চলে যেতে চান, তাহলে আমাকেও এখানেই রেখে দিন। আপনারা চলে যান, আমি এখানেই থেকে এদের সঙ্গে লড়ব। স্যার, আপনার কি মনে হয় এই সন্ত্রাসীরা এই নিষ্পাপ শিশুদের সঙ্গে কি করবে? যদি এরা আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? তখনও কি এভাবেই পালিয়ে যেতেন? আপনারা যান স্যার, যদি আপনি এখানে থেকে এদের রক্ষা করতে না পারেন তাহলে আমিও কোথাও যাব না। কিছুক্ষণ পরে কমান্ডার একটি চিঠি লিখছিলেন। ঠিক তখনই তিনি সুবহকে জিজ্ঞেস করলেন, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? সুবহ বলল, স্যার, আমিও এদের এভাবে অসহায় ফেলে রেখে যেতে পারতাম না, এটা মানবতার বিরুদ্ধে। কমান্ডার বললেন, একদিন তুমি অনেক বড় অফিসার হবে। প্রথম দিনই তোমাকে আর বাকিরকে দেখে বুঝেছিলাম, পরিস্থিতি যেমনই হোক তোমরা কখনো হার মানবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কাল আমরা এখানেই থাকব, এই মানুষগুলোর রক্ষা করব এবং ওই 1000 সন্ত্রাসীর বিরুদ্ধে লড়ব।
পরদিন সকালে সৈন্যরা সব শিশুদের হেলিকপ্টারে তুলে দেয়। এটা দেখে কিয়ারা খুব খুশি হয়। সে বলে, স্যার, আমিও আপনাদের সঙ্গে এখানেই থেকে লড়ব। কমান্ডার বললেন, একদম না, তোমাকে নিরাপদে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের প্রথম মিশন। আর আমার সঙ্গে প্রতিশ্রুতি করো, এই যুদ্ধের কথা তুমি কোথাও লিখবে না, কাউকে বলবে না। কিয়ারা জেদ করতে থাকে, কিন্তু কমান্ডার বলেন, যদি তুমি আমাকে একটুও সম্মান করো তাহলে প্লিজ চলে যাও। যাওয়ার আগে কমান্ডার তাকে সেই চিঠি দিয়ে বলেন, সীমান্ত পার হওয়ার পরই এটা পড়বে। এরপর কমান্ডার বেসে জানিয়ে দেন, স্যার, আমরা ফিরে আসছি না, মিশন এখনও শেষ হয়নি, আমরা 1000 ইরাকি মিলিটেন্টের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সৈন্য একে একে সম্মতি দেয়। এরপর যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। কমান্ডার পরিষ্কার করে বলেন, এটা পাবজি বা ফ্রি ফায়ারের খেলা নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আমরা মাত্র 7 জন সৈন্য সীমিত অস্ত্র নিয়ে এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়ছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল টিম ওয়ার্ক। শুভ পরিকল্পনা বোঝায়। আমাদের সংখ্যা কম, তাই শত্রু যেন আমাদের আসল সংখ্যা না বুঝতে পারে, 4 দিক থেকে বিভ্রান্ত করতে হবে। তারা রাস্তায় বোমা পেতে রাখে, যেন বেশি সন্ত্রাসী সেখানে উড়ে যায়। একজন গ্রাম্য মেয়ে বলে, স্যার, আমাকে সুযোগ দিন, আমি গোলাবারুদ পৌঁছে দিতে পারবো। আমার দাদু বলতেন, প্রতিটি যুদ্ধ নতুন যোদ্ধা তৈরি করে। কমান্ডার হাসেন, ভালো লাগলো শুনে। তোমার দাদু সেনাবাহিনীতে ছিলেন, তোমার রক্তেও সেই সাহস আছে। কিছুক্ষণ পরে স্নাইপার আরিফ জানায়, শত্রুরা আসছে, সবাই প্রস্তুত হও। সৈন্যরা নিজেদের অবস্থান নেয়। যেই সন্ত্রাসীরা বোমার কাছে পৌঁছায়, কমান্ডার রিমোট টিপে তাদের উড়িয়ে দেন। তারপর শুরু হয় গুলির বৃষ্টি। আরিফ একের পর এক শত্রুকে নামিয়ে দিতে থাকে। কিছু সন্ত্রাসী গ্রামে ঢুকে পড়ে, কিন্তু আশপা তাদের মেশিন গানে থামিয়ে দেয়। এক পর্যায়ে শত্রুরা মিনারে থাকা স্নাইপারকে লক্ষ্য করে ট্যাঙ্ক দিয়ে মিনার উড়িয়ে দেয়। শুভ সঙ্গে সঙ্গে মিসাইল ছুড়ে ট্যাঙ্ক ধ্বংস করে। আরিফ আহত হলেও আবার স্নাইপার তুলে যুদ্ধ চালিয়ে যায়। একজন সৈন্য মুস্তফা ধরা পড়ে যায়। সে বলে, একজন মরলে 1000 জন্ম নেবে। এ কথা বলে সে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং শহীদ হয়ে যায়। সব সৈন্য আবেগাপ্লুত হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ থামে না। গুলিও শেষ হয়ে আসে, তখন বাধ্য হয়ে কাজ থেকে লড়াই করতে হয়। এক সন্ত্রাসী শরীরে বোমা বেঁধে দৌড়ে আসে। কমান্ডারের কাছে মাত্র একটাই গুলি ছিল, কিন্তু সেটা অন্য সন্ত্রাসী খেয়ে ফেলে। কমান্ডার নিজেই দৌড়ে গিয়ে তাকে থামাতে যান। ঠিক তখন পিছন থেকে গুলি লাগে কমান্ডারের শরীরে। সৈন্যরা ছুটে আসে। শেষ নিঃশ্বাসে কমান্ডার বলেন, দেখলে, আমরা এটা করে দেখিয়েছি, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। তিনি শুভকে নিজের ক্যাপ্টেন ব্যাজ দিয়ে দেন। এরপর তিনি শহীদ হয়ে যান। হেলিকপ্টারে কিয়ারা সীমান্ত পার হয়ে চিঠি পড়ে। সে জানতে পারে কমান্ডারেরও এক মেয়ে ছিল। চিঠিতে লেখা ছিল, যদি আমার মেয়ে আজ বেঁচে থাকত, আমি চাইতাম সে তোমার মতো হতো, সাহসী, জ্ঞানী এবং কখনো কাউকে বিপদে ফেলে না যাওয়া। যদি তুমি আমাদের সম্মান করো, নিজেকে কখনো বদলাবে না, মানুষকে ভালোবাসবে আর কাউকে একা ফেলে যাবে না। চিঠি পড়ে কিয়ারা কাঁদতে শুরু করে। আর এখানেই গল্প শেষ হয়।